সাল 1914। একটি ছোট দ্বীপ যেখানে কোনো শহর নেই, মানুষের ভিড় নেই, আছে শুধু একটি লাইট হাউস এবং একটি রহস্য যা সমুদ্রের গভীরতায় লুকিয়ে আছে। গল্পটি শুরু হয় একটি জাহাজকে দেখিয়ে যা সাউথ আটলান্টিক মহাসাগরে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজে ছিলেন একজন আবহাওয়া অফিসার, ডেভিড। তারা এমন একটি দ্বীপের দিকে যাচ্ছিলেন যা আটলান্টিক মহাসাগরের সবচাইতে গভীর অংশে লুকিয়েছিল। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছিলেন যাতে সে সেই দ্বীপের পরিবর্তিত আবহাওয়ার উপর পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেখানে থাকতে হতো ডেটা সংগ্রহ করার জন্য, আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো বোঝার জন্য এবং তারপর ফিরে আসার জন্য। ক্যাপ্টেন তার জাহাজে করে ডেভিডকে সেই দ্বীপ পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন। সাথে ছিল 1 বছরের খাবার এবং প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম। দীর্ঘ সফরের পর অবশেষে তারা দ্বীপে পৌঁছালেন। তারা নৌকার সাহায্যে দ্বীপে নামলেন এবং ক্রুদের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে এলেন। দ্বীপে একটি লাইট হাউস ছিল এবং একটি ছোট বাড়ি ছিল যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগে একজন আবহাওয়া অফিসার এখানে থাকতেন। কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়া অফিসার হলেন এবং পুরনো অফিসার রবার্ট এখন ক্যাপ্টেন এক্সেলেনের জাহাজে করে বাড়ি ফিরবেন। কিন্তু সেই বাড়িতে গিয়ে তারা অবাক হলেন। কোনো মানুষের নাম নিশানা ছিল না। রুমের ভিতর আসবাবপত্র ছড়ানো ছিটানো, সবকিছু উল্টাপাল্টা। এই রুমে কেউ থাকতে পারে? ক্যাপ্টেন এবং ডেভিড সময় নষ্ট না করে লাইট হাউসের দিকে এগোতে লাগলেন এবং সেখানে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। পুরো লাইট হাউসটি দাঁড়ালো এবং তীক্ষ্ণ কাঠ দিয়ে ঘেরা ছিল, যেন কেউ ইচ্ছা করে এটিকে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন এবং ডেভিড লাইট হাউসের গেটে বহুবার নক করলেন কিন্তু কোনো সাড়া পেলেন না। অবশেষে তারা গেটে জোরে ধাক্কা দিলেন এবং ভিতরে ঢুকে গেলেন। লাইট হাউসের একেবারে উপরে তারা হেনরি নামের একজন লোককে দেখতে পেলেন। সে শুয়েছিল। যখন তারা হেনরির কাছে পুরনো আবহাওয়া অফিসারের সম্পর্কে জানতে চাইলেন তখন সে বেশ উদাসীনভাবে জবাব দিল সে মারা গেছে, তার একটি ভয়ঙ্কর রোগ হয়েছিল। ক্যাপ্টেন যখন তার কাছে মৃতদেহ সম্পর্কে জানতে চাইলেন তখন তার উত্তর আরো অদ্ভুত ছিল, হয়তো কেউ মেরে ফেলেছে। হেনরির কথা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে গেল। তাদের মনে হলো এখান থেকে ফিরে যাওয়া উচিত, কিন্তু তার টাকার দরকার ছিল, তাই সে সিদ্ধান্ত নিল যে সে এখানেই থাকবে। ক্যাপ্টেন তাকে নিরাপত্তার জন্য একটি বন্দুক দিলেন। হয়তো এই জায়গাটি ততটা নিরাপদ দেখাচ্ছে না। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড বাড়িকে একটু গুছিয়ে নিলেন, থাকার উপযুক্ত করলেন। রুমের একটি ড্রয়ারে সে পুরনো অফিসারের একটি ডায়েরি খুঁজে পেল। সে অফিসার 1913 সালে এই দ্বীপে পা রেখেছিল। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সব স্পষ্ট ছিল না, কিছু কথা অসম্পূর্ণ ছিল। ডেভিড প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়তে লাগলো। ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের পানির স্কেচও আঁকা ছিল। ডেভিড বুঝতে পারল না কেন সে এমন ছবি এঁকেছিল। হয়তো সে একা ছিল এবং সময় কাটানোর জন্য এমনটা করত। ডায়েরির একটি পাতায় তার স্ত্রীর ছবিও লাগানো ছিল। ডেভিড ডায়েরিটা পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ল এবং ধীরে ধীরে তার চোখ লেগে গেল। পরের দিন সকালে ডেভিড তার কাজ শুরু করলো, কিন্তু সমুদ্রের কাছে পৌঁছতে তার পা থেমে গেল। শিলাগুলোর মাঝখানে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল এবং তাদের মাঝখানে কিছু শামুক রাখা ছিল এক অদ্ভুত নকশায়। ডেভিড ভাবলো হয়তো এটা হেনরি করেছে। এই ভেবে সে আবার নিজের কাজে মনোযোগ দিল, আবহাওয়ার ডাটা সংগ্রহ করার জন্য, যেই কাজের জন্য সে এখানে এসেছিল। কাজ করার সময় যখন সে বাইনোকুলার দিয়ে বাতিঘরের দিকে তাকালো তখন হেনরির সাথে আরো একজন মানুষকে দেখল, কিন্তু সে ভাবলো হয়তো এটা তার মনের ভুল। রাত হয়েছিল এবং ডেভিড নিজের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই দরজায় নক হলো। সে ভাবলো এটা হয়তো হেনরি। ডেভিড তার নাম ধরে ডাকলো কিন্তু কোনো উত্তর এলো না। হাতে ল্যাম্প নিয়ে যেই ডেভিড এগিয়ে গেল তার কানে কিছু অদ্ভুত শব্দ বাজতে লাগলো এবং এরপর সে দেখলো গেটের নিচে দিয়ে কোনো অদ্ভুত পানির হাত ভেতরে আসার চেষ্টা করছে। সেই হাত কোনো মানুষের ছিল না। ডেভিডের হৃদয় আতঙ্কে ভরে গেল। সে সাথে সাথে বেসমেন্টের দিকে দৌড়ে গেল এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে সেই রহস্যময় প্রাণীটি ঘরের ভেতর ঢুকে পড়েছিল। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল। বেসমেন্টের একটি ছোট ফাটল থেকে সেই পানির ভয়ঙ্কর চোখ ডেভিডের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ডেভিড একটা ছুরি তুলল এবং যে চোখটি সেই ফাটলের সামনে এলো সে তার পুরো শক্তি দিয়ে ছুরিটি ঢুকিয়ে দিল। সে প্রাণীটি চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু সে যে কোনো সময় ফিরে আসতে পারত। ডেভিড বেসমেন্টের গেট শক্ত করে বন্ধ করলো, দড়ি দিয়ে ভালোভাবে বাঁধলো এবং পুরো রাত সেখানে জেগে কাটালো। পরের দিন সকালে যখন ডেভিড ঘর থেকে বাইরে গেল তখন সে বালির উপর কিছু চিহ্ন দেখতে পেল, পায়ের চাপ, কিন্তু মানুষের মতো ছিল না, একদম স্পষ্ট ছিল এটা কোনো মানুষের কাজ নয়। সে চিহ্নগুলো সরাসরি সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়েছিল। এখন ডেভিড সবকিছু বুঝতে পারলো কেন হেনরি বাতিঘরের চারপাশে দাঁড়ালো কাঠ লাগিয়েছিল, হয়তো সেই অদ্ভুত পানির জন্যই। আর এখন ডেভিড জানতো এই বাড়ি তার জন্য মোটেও নিরাপদ নয়। হয়তো সেই প্রাণীটি আজ রাতে আবার ফিরে আসবে। ভয়ে ডেভিড লাইট হাউসের দিকে দৌড়ায়। হেনরিকে চিৎকার করে বলে গেট খোলো, আমাকে ভিতরে আসতে হবে। কিন্তু হেনরি তাকে ভেতরে আসতে দেয় না এবং বলে যে তোমার তো সে জাহাজের সাথে ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে আসে, কিন্তু এখন তাকে তার বাড়ি নিরাপদ করতে হবে। সে ঘরের প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দিল, চারদিকে ধারালো কাঠ দিয়ে ঘেরা তৈরি করলো এবং গেটের বাইরে পুরনো কাগজ ও বই রাখলো। তারপর সেগুলোতে তেল ছিটিয়ে দিল যাতে সে প্রাণীটি ফিরিয়ে এলে তাকে আগুন দিয়ে ভয় দেখানো যায় এবং তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু একটি জিনিস ছিল যা ডেভিড এখনো জানতো না এবং এই কথা সে আজ রাতে জানতে পারত। ভাগ্যক্রমে সেই ঘরের ভেতর একটি পুরনো বক্স খুঁজে পেল। সেই বক্সে একটি বন্দুক ছিল এবং অনেকগুলো গুলি। এটা দেখে সে কিছুটা সাহস পেল, কিন্তু ভয় তখনও বিদ্যমান ছিল। সূর্য যতই অস্ত যেতে লাগলো রাতের অন্ধকার সব জায়গায় ছেয়ে গেল। ডেভিড হাতে বন্দুক নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসেছিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল। তখনই একটি অদ্ভুত শব্দ শোনা গেল এবং ডেভিড যখন জানালার দিকে পা বাড়ালো তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল।
একটি নয়, জল থেকে আরো বেশ কয়েকটি সেই অদ্ভুত প্রাণী উঠে আসতে দেখা গেল এবং সবাই তার বাড়ির দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পরেই তারা গেট ভাঙার চেষ্টা করতে লাগলো। ডেভিড সাথে সাথেই গুলি চালানো শুরু করলো। কিছু প্রাণী পড়ে গেল, কিন্তু বাকিরা আরো বেশি হিংস্র হয়ে উঠলো। তারা এখন ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তাদের সংখ্যা বাড়তে থাকায় ডেভিড সময় নষ্ট না করে গেটের বাইরে রাখা কাগজ এবং পুরনো বইগুলোতে আগুন লাগিয়ে দিল। আগুন দেখে সেই প্রাণীগুলো ভয়ে আবার সমুদ্রে ফিরে গেল, কিন্তু এখন সেই আগুন ডেভিডের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘরে আগুন লেগে গিয়েছিল এবং যেহেতু পুরো বাড়িটি কাঠের তৈরি ছিল, আগুন বিদ্যুতের বেগে ছড়িয়ে ফেললো। ডেভিড সাথে সাথে একটি চাদরে নিজেকে জড়িয়ে রক্ষা করলো। গেট ভেঙে বাইরে বেরিয়ে এলো এবং লাইট হাউসের কাছে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়লো। তার ডান হাত কঠিনভাবে ফুটে গিয়েছিল। ভাগ্যক্রমে ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো। আগুন ধীরে ধীরে নিভতে শুরু করলো, কিন্তু পুরো রাত বৃষ্টির পরেও সকাল পর্যন্ত ডেভিড তার বাড়ি বাঁচাতে পারলো না। পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এখন যদি ডেভিডকে বাঁচতে হয় তবে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেলটি তুলে নিল এবং লাইট হাউসের কাছের পাথরগুলোর মাঝে লুকিয়ে রইল। যখন হেনরি জল ভরার জন্য বাতিঘর থেকে বাইরে বের হলো তখন ডেভিড তার পিছু নিল। তার উদ্দেশ্য ছিল তাকে বন্দুকের মুখে ধরে লাইট হাউসের ভেতরে ঢোকা, কিন্তু হঠাৎ ডেভিড যখন তার বন্দুক তাক করলো তখনই হেনরির কাছে থাকা একটি অদ্ভুত প্রাণী তার উপর আক্রমণ করলো। সে প্রাণীটি ছিল হেনরির রক্ষক। হেনরির সাথে সাথে ডেভিডকে থামিয়ে বলল, এ আমার পোষ্য। ডেভিড গুলি করলো না, তবে একটি শর্ত রাখলো, যদি বাঁচতে হয় তবে যেন তাকে লাইট হাউসে থাকতে দেয়া হয়। তার কাছে 1 বছরের জন্য যথেষ্ট বন্দুকের গুলি ছিল এবং এত খাবারও ছিল যে 2 জন বাঁচতে পারে। হেনরি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে হ্যাঁ বলল। সন্ধ্যা হওয়ার আগে 2 জন অবশিষ্ট খাবার নিয়ে লাইট হাউসে ফিরে গেল। পরের দিন সকালে সে প্রাণীটি চুপচাপ ডেভিডের হাত ছাড়ছিল যখন ডেভিড গভীর ঘুমে ছিল, এবং কিছুক্ষণ পরে তার হাত অনেকটা সেরে গেল। এটা ডেভিডের জন্য একটি ধাক্কা ছিল, কিন্তু চোখের সামনে যা ঘটছিল তা বিশ্বাস করা কঠিন ছিল। লাইট হাউসের উপরে ডেভিড সেই গুলিগুলো গুনছে যা তারা বন্দুক থেকে পেয়েছিল, এবং সে প্রাণীটি তার নিজের মতো করে হেনরিকে সাহায্য করছিল। এর মানে হলো এই প্রাণীটি হিংস্র নয়। ডেভিড এখন হেনরির কাছ থেকে তার সম্পর্কে আরো জানতে চাইতো এবং তারপর এসব বিশ্বের সামনে আনতে চাইতো, কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। সমুদ্রের গভীর অন্ধকার থেকে একটি অদ্ভুত নারী সাদৃশ্য প্রাণী তাদের সামনে ছিল। যদি এই প্রাণীর সত্য বিশ্বের সামনে আসে, ডেভিড এবং হেনরি দুজনেই বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যেত। কিন্তু হেনরি এসব চায় না। সে এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না। হেনরির কেউ নিজের ছিল না। তার মতো সমাজে কেউ একা থাকতে পারে না। প্রত্যেককে কারো না কারো দাস বা চাকর হয়ে থাকতে হয়। তাই তার জন্য এই দ্বীপটি ছিল খুবই নিখুঁত। এই জায়গাটি সেখানে সে নিজেকে একজন রাজা মনে করত, নিজের ইচ্ছার মালিক ছিল। এই কারণে সে দ্বীপের অনেক অংশে লিখে রেখেছিল, হেনরি ইজ দ্য কিং। কিন্তু সেই অদ্ভুত নারীর সাদৃশ্য প্রাণীটি কিভাবে তার পোষ্য হয়ে গেল? আসলে একবার হেনরি তার জীবন বাঁচিয়েছিল। সে ভুল করে নিজের মাছ ধরার জালে ফেসে গিয়েছিল। তখন সে প্রাণীটি ছোট ছিল এবং সেই দিনের পর থেকে সে হেনরির সাথেই রয়ে গেল। তার প্রতিটি কথা মানতে শুরু করলো। কিন্তু হেনরি ছিল একজন রাগী মানুষ এবং সে কখনোই সে প্রাণীটির সাথে মানসিকভাবে আচরণ করেনি। সে তার সাথে শারীরিক সম্পর্ক রাখত। একবার সে প্রাণীটি হেনরিকে আক্রমণও করেছিল এবং এর বদলে হেনরি তাকে শাস্তি দিয়েছিল, এমন একটি শাস্তি যার পরে সে প্রাণীটি নিজেকে হেনরির দাসী মনে করতে শুরু করলো। হয়তো এই কারণে প্রতি রাতে সে প্রাণীগুলো সমুদ্র থেকে বাইরে আসে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে প্রাণীগুলো দিনের আলোতে আক্রমণ করতে পারে না। যাই হোক, ডেভিড এখন আর এখানে থাকতে চায় না। সে কোনো আগত জাহাজকে সিগন্যাল পাঠিয়ে এই জায়গা ছেড়ে যেতে চায়, কিন্তু এই কাজটি এত সহজ ছিল না। হেনরি বলতো যে কোনো জাহাজ এ দ্বীপে আসে না, কিন্তু ডেভিড তার কথা বিশ্বাস করে না। তার এখন এখানে একেবারেই ভালো লাগছে না। তার শ্বাসরোধ লাগছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে যেতে চায়। সন্ধান আনতে শুরু করেছে। হেনরি তাকে বন্দুক নিয়ে প্রস্তুত হতে বলে, কারণ সে প্রাণীগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হয় এবং কিছুক্ষণ পরে সমুদ্র থেকে একটি বড় সংখ্যায় প্রাণী বেরিয়ে আসে। তারা লাইট হাউসের দিকে এগিয়ে যেতে থাকে। হেনরি তাদের উপর অনবরত গুলি করতে থাকে, কিন্তু ডেভিড পুরো ভয় পেয়ে গিয়েছিল। সে লাইট হাউসের ভিতরের দিকে পিছিয়ে যেতে লাগলো। হেনরি বারবার বলা সত্ত্বেও সে শুধু এখনো চুপচাপ বসে রইল এবং কিছুক্ষণ পর ডেভিড অজ্ঞান হয়ে গেল। হেনরি একা সেই প্রাণীগুলোর সাথে লড়াই করতে লাগলো। পরের দিন সকালে হেনরির আগের সাথে তাকে জাগিয়ে বলল, যদি তোমাকে লাইট হাউসে থাকতে হয় তবে আমার প্রতিটি কথা মানতে হবে। রোজ জল ভরে আনা, লাইট হাউসের ছোট বড় কাজ করা এবং রাতে আমার সাথে গার্ড ডিউটি দেয়া। ডেভিড চাক বা না চাক এসব করা এখন তার জন্য বাধ্য হয়ে দাঁড়িয়েছিল। বেঁচে থাকার জন্য তাকে লাইট হাউসে থাকতে হবে। ডেভিড এখন হেনরির সব কাজ করতে প্রস্তুত ছিল, কিন্তু একটা জিনিস ছিল যা তার কখনোই ভালো লাগেনি। রোজ রোজ নারী সাদৃশ্য প্রাণীটিকে আলাদা আলাদা উপায়ে শারীরিকভাবে নির্যাতন করা। কিন্তু যে মানুষটি বছরের পর বছর ধরে নির্জন দ্বীপে একা থাকে তার মানসিক অবস্থা কিছুটা খারাপ হওয়া স্বাভাবিক। ডেভিডও এমনটাই ভাবে। হয়তো হেনরির মন এখন ঠিক নেই, কিন্তু তবুও তাকে তার কথা মানতে হয়। আবার রাত হয়, 2 জন আবার গার্ড ডিউটির জন্য প্রস্তুত হয় এবং আবারও একবার সে প্রাণীগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসে। কিন্তু আজ ডেভিডের ভয় লাগছে না। সে গুলি করলো, কিন্তু আজ হেনরি কিছুই করে না। সে ডেভিডকে বাইরে ছেড়ে দিয়ে লাইট হাউসের গেট বন্ধ করে দেয় এবং নিজে নিজে চুপচাপ ভেতরে বসে থাকে, যাতে ডেভিড নিজে শিখতে পারে যে এই প্রাণীগুলোর সাথে কিভাবে লড়াই করতে হয়। অন্যথায় সে লড়াই করতে করতে মারা যাবে। ডেভিড চিৎকার করে সাহায্য চায়, কিন্তু হেনরি তাকে সাহায্য করে না। এভাবে লড়াই করতে করতে সেই রাত কেটে যায় এবং সকাল হয়। সকালে হেনরি দেখলো ডেভিড
লাইট হাউসের গেটের বাইরে রক্তে মাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। এখন সে শিখে গিয়েছিল, সে সব সময় ভাবত কখন এই জায়গা ছাড়বে, কখন সে স্বাধীন হবে। সময়ের সাথে সাথে ডেভিডের সেই নারী সাদৃশ্য প্রাণীটির সাথে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। ডেভিডের এখন তার জন্য খারাপ লাগতে শুরু করেছিল। এখন সে বুঝতে পারলো যে নিজের লোকেদের ছেড়ে একা থাকা কতটা কঠিন হয়। হয়তো সে প্রাণীটিও একই রকম অনুভব করত। ডেভিড সেই প্রাণীটিকে একটি নামও দিয়েছিল, এনেরিয়াস। এবং তারপর একদিন তারা দেখলো যে সে প্রাণীগুলোর আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভাবলো হয়তো শীতকালের জন্য তারা অন্য কোথাও চলে গেছে, অথবা হয়তো তারা বুঝতে পেরেছে যে এই দুজনের সাথে লড়াই করে কিছু লাভ হবে না। কিন্তু হেনরি তাকে স্পষ্টভাবে বলে দিল, মোটেই না, তারা আবার আক্রমণ করবে। এখন তারা বংশবৃদ্ধি করছে, তাদের সংখ্যা বাড়াচ্ছে। আরো কয়েকদিন এভাবে কেটে গেল। এক রাতে ডিনারের পর হেনরি এবং ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করলো। কিন্তু এখানেই হেনরির একটি বড় ভুল হয়ে গেল। দুইজন খেলায় এতটাই মগ্ন হয়ে গেল যে লাইট হাউসের আলো জ্বালাতেই ভুলে গেল এবং অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীগুলো তাদের উপর আক্রমণ করলো। ডেভিড দেখলো সেই প্রাণীগুলো এখন বংশবৃদ্ধি করেছে। তাদের সংখ্যা এত বেশি ছিল যে দুজন মিলে বেশিক্ষণ লড়াই করতে পারতো না। কোনো মতো নিজেদের বাঁচিয়ে তারা লাইট হাউসের শীর্ষে পৌঁছালো। কিন্তু এর মধ্যেই হেনরির পায়ে গভীর চোট লাগলো। সে প্রাণীগুলো লাইট হাউসের ভিতরে ঢোকার চেষ্টা করছিল এবং ডেভিড ও হেনরি কোথাও বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এভাবে সারা রাত কাটলো এবং ভোরের আলো ফোটার সাথে সাথে প্রাণীগুলো চলে গেল। এনেরিয়াস হেনরির ক্ষত ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু ডেভিড ততক্ষণে বুঝে গিয়েছিল যে তারা এই প্রাণীগুলোর সাথে লড়াইয়ে জিততে পারবে না। গুলিও এখন ফুরিয়ে যাওয়ার পথে। তাদের কাছে এখন এত বেশি খাবারও নেই যে এটা বেশিক্ষণ চলতে পারে। পরের দিন যখন ডেভিড লাইট হাউসের বাইরে ঘোরাঘুরি করছিল, ভাগ্যক্রমে সে সমুদ্রে একটি জাহাজ দেখতে পেল। সে তাড়াতাড়ি ভেতর থেকে ফ্লেয়ার গান এনে জাহাজকে সিগন্যাল দিতে গেল, কিন্তু হেনরি তাকে থামিয়ে দিল, কারণ সে চায়নি ডেভিড এখান থেকে চলে যায়। ঠিক তখন এনেরিয়াস হেনরির উপরে আক্রমণ করলো। সে ডেভিডকে হেনরি থেকে বাঁচাতে চেয়েছিল। হেনরি কাউকে এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চায় না। এই দ্বীপ তার নিজের জগৎ, যেখানে সে একজন রাজার মতো থাকে, আর এনেরিয়াস তার সেবিকা, যে তার সব কথা মেনে চলে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না এবং এটা ডেভিডের একদম পছন্দ ছিল না। একদিন ডেভিড এনেরিয়াসকে উপহার হিসেবে একটি ছোট খেলনা নৌকা দিল, যা সে তিমির হাড় দিয়ে বানিয়েছিল। হয়তো এতে এনেরিয়াসের মন একটু হালকা হবে। কিন্তু যখন এনেরিয়াস সেই নৌকাটি দেখলো, তখন সে ডেভিডকে দ্বীপের এমন একটি কোণে নিয়ে গেল যেখানে সত্যি একটি আসল নৌকা রাখা ছিল। যখন ডেভিড সেই নৌকা সম্পর্কে হেনরিকে জিজ্ঞাসা করলো, তখন সে বলল হ্যাঁ, সে আগে থেকে জানতো। ওই জাহাজের আরো ক্রু মেম্বার বেঁচে গিয়েছিল এবং দ্বীপে পৌঁছেছিল, কিন্তু সকাল হওয়ার আগে তাদের কেউ বেঁচে ছিল না। সবাই সে প্রাণীর শিকার হয়ে গিয়েছিল। এসব শুনে ডেভিডের মাথায় একটি পরিকল্পনা এলো। তাদের কাছে ডাইভিং স্যুটের মতো কিছু ছিল, যা তাদের মধ্যে কেউ সেই স্যুট পরে সমুদ্রের সেই অংশে ডুব দেয়। তবে হয়তো তারা কিছু গুলি বা ডিনামাইট খুঁজে পাবে, যা দিয়ে সে দানবদের সাথে লড়াই করা সহজ হবে। কিন্তু হেনরি সরাসরি এই কথায় মানা করে দিল। সে সমুদ্রের কাছাকাছিও যেতে চায় না, কিন্তু ডেভিড নিচের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ করতে প্রস্তুত ছিল। আরো কয়েকদিন এভাবে কেটে গেল। ডেভিড এবং এনেরিয়াসের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হতে শুরু করলো। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করেছিল। এসব হেনরি আড়াল থেকে দেখে ফেললো এবং ঠিক তখনই প্রথমবারের মতো তার মনে এই ধারণা এলো হয়তো তার ডেভিডকে সাহায্য করা উচিত। কিন্তু হেনরির আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চেয়েছিল যে ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচে রাখা ডিনামাইটের বক্সগুলো উপরে নিয়ে আসুক এবং তারপর তাকে সেখানে সমুদ্রে একা ছেড়ে দিবে। এভাবে ডিনামাইটও তার কাছে চলে আসবে এবং এনেরিয়াস আবার তার দাসী হয়ে থাকবে। দুইজন সে জায়গায় পৌঁছালো। ডেভিড ড্রাইভিং স্যুট পরলো এবং সমুদ্রের নিচে নেমে গেল। জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল, তারা কিছু ডায়নামাইটের বক্স খুঁজে পেল। ঠিক তখনই সে পানিগুলো সামনে চলে এলো। ডেভিড ঘাবড়ে গেল এবং পড়ে গেল। লোহার ড্রাইভিং স্যুট এত ভারী ছিল যে সে নড়তে পারছিল না। সে উপরে হেনরিকে কোনো সিগন্যালও পাঠাতে পারলো না। হেনরি ভাবলো হয়তো সেই পানিগুলো ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু আসলে সেখানে শুধুমাত্র দুটি ছোট বাচ্চা ছিল। ডেভিড পানির নিচে চাপ সৃষ্টি করলো এবং তার ড্রাইভিং স্যুটটি সেখানে ছেড়ে দিল। সে নিজে নিজে সাঁতার কেটে নৌকায় উঠে এলো। তারা সেখানে কিছু পুরনো বক্স পেল যাতে ডিনামাইট ছিল। তারা লাইট হাউসের সারফাসে দুটি স্তরে ডিনামাইট বিছিয়ে দিল, যাতে পরের আক্রমণ হলে তারা দানবদের একেবারে শেষ করে দিতে পারে। কয়েক মাস কেটে গেল এবং বরফ পড়তে শুরু করলো, কিন্তু আরো একবার সে পানিগুলো অদৃশ্য হয়ে গেল। আক্রমণ বন্ধ হয়ে গিয়েছিল। এখন তাদের প্রধান কাজ ছিল লাইট হাউস চালানো এবং আগের মতোই পাহারা দেয়া। হেনরির ধৈর্য এখন ভেঙে গিয়েছিল। হয়তো এনেরিয়াস ডিনামাইটের পরিকল্পনার কথা সে দানবদের বলে দিয়েছিল, তাই তারা এখন আক্রমণ করছে না। হেনরির আগে পাগল হয়ে গেল এবং এনেরিয়াসকে মারতে শুরু করলো, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দিল। হেনরির আগে উপরে চলে গেল এবং এনেরিয়াস সেখানে কাঁদতে লাগলো। অবশেষে হেনরি একটি নতুন পরিকল্পনা করলো, লাইট হাউসের প্রধান গেট খোলা রাখা, যাতে সেই পানিগুলো কাছাকাছি আসা মাত্রই ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়। এবং এনেরিয়াসকে কষ্ট দেওয়া শুরু করলো, যেন সে কাঁদতে কাঁদতে সে পানিগুলোকে ডাকে। কিছুক্ষণের মধ্যে সেই পানিগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করলো। তারা সরাসরি প্রধান গেটের দিকে এগিয়ে গেল এবং ভেতরে ঢুকে ডেভিডকে আক্রমণ শুরু করলো। ডেভিডও সাহস দেখায় এবং সে দানবদের সাথে মোকাবেলা শুরু করে। সে পানিগুলো যেই লাইট হাউসের কাছে পৌঁছালো, হেনরি ডিনামাইটের লিভার চাপলো, কিন্তু বিস্ফোরণ হলো না। ডেভিড তার সংযোগ খুলে দিয়েছিল। সে সেটা আবারও লাগাতে ভুলে গিয়েছিল। ডেভিড তাড়াতাড়ি উপরে দৌড়ায় এবং ডিনামাইটের তার জোড়া শুরু করলো। ততক্ষণে সে পানিগুলো লাইট হাউসে উঠার চেষ্টা করছিল, যাদের একা হেনরি থামানোর চেষ্টা করছিল। সংযোগটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ডেভিড প্রথম স্তরটি উড়িয়ে দিল। বিস্ফোরণে অনেক পানি শেষ হয়ে যায়, কিন্তু তখনও বেশ কিছু দানব বাতি করে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। এই কারণে হেনরি দ্বিতীয় স্তরটিও বিস্ফোরণ ঘটায়। দুইজনেই এই ভয়াবহ বিস্ফোরণে অজ্ঞান
হয়ে যায়। পরের দিন সকালে দুজনেরই জ্ঞান ফেরে, তখন এনেরিয়াস সেখানে ছিল না। মৃত ফানিগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হেনরি বেঁচে থাকা এবং আহত ফানিগুলোকে মারছিল। ঠিক তখনই ডেভিডের চোখ তাদের একজনের গলায় ঝুলতে থাকা একটি নেকলেসের উপর পড়ে, এবং সেই মুহূর্তে ডেভিড তার সবচেয়ে বড় ভুলের উপলব্ধি করতে পারে যে ফানিগুলোকে তারা এতদিন ধরে হিংস্র মনে করত তারাও মানুষের মতো সভ্য ছিল, শুধু কথা বলতে পারতো না। হয়তো তাদের লাইট হাউসে আক্রমণ করার কোনো কারণ ছিল না, কিন্তু হেনরির কাছে এসব বাজে কথা ছিল। তার কাছে সে ছিল এই দ্বীপের রাজা এবং প্রত্যেককে তার আদেশ মানতে হতো। সে দিনের পর দিন ফানিগুলো আর সেভাবে আক্রমণ করতে পারেনি, কিন্তু প্রতিদিন সমুদ্রের কিনারা থেকে একটি কান্নার আওয়াজ আসতো। ডেভিড তখনও জানতো না যে তারা কত বড় ক্ষতি করে দিয়েছে, কত পরিবার ভেঙে গেছে, কত শিশু তাদের আপনজন হারিয়েছে শুধু একটি ভুল বোঝাবুঝির কারণে। পরের দিন ডেভিড সমুদ্রে সে ফানিগুলো ছোট বাচ্চাকে দেখলো যাদের সবাই তাদের পরিবার হারিয়েছে। ডেভিড পাথর দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করলো এবং তার মাঝখানে সেই ছোট খেলনা নৌকাটি রাখলো যাতে এনেরিয়াস ফিরে আসে। কিন্তু সে যতই অপেক্ষা করলো এনেরিয়াস আর ফিরে এলো না। এক সকালে ডেভিড দেখলো হেনরি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। তার আশেপাশে কিছু পুরানো জিনিস রাখা ছিল, সেগুলোর মধ্যে একটি পুরনো ছবিও ছিল। এবং যে ডেভিড সে ছবিটি দেখলো সে অবাক হয়ে গেল। যে মেয়েটির ছবি সে প্রথম দিন রবার্টের ডায়েরিতে দেখেছিল সে আর কেউ নয়, তারই স্ত্রী। সে ছিল এই লাইট হাউসের আবহাওয়া অফিসার যে প্রায় 1 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার আসল নাম ছিল রবার্ট, কিন্তু সে নিজের নাম পরিবর্তন করে নিয়েছিল। সে এখন আর কখনোই এই দ্বীপ ছেড়ে যেতে চায়নি। এসব দেখে ডেভিডও এই আশা ছেড়ে দিল যে সে আর কখনো এই দ্বীপ থেকে যেতে পারবে। পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের তীরে গেল সে দেখলো যে সে বৃত্তে রাখা ছোট নৌকাটি এখন সেখানে নেই, কিন্তু সে একই জায়গায় সেই ফানিগুলোর একটি ছোট বাচ্চাকে দেখলো যার হাতে সেই নৌকাটি ছিল। ডেভিড টর্চটি সেই বৃত্তের মাঝখানে ছুঁড়ে ফেললো যাতে সে বোঝাতে পারে যে তার লড়াই করার কোনো উদ্দেশ্য নেই, সে কাউকে আঘাত করতে চায় না, সে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণ পরে সমুদ্রের ঢেউ থেকে এনেরিয়াস বেরিয়ে এলো এবং তার পিছনে পুরো ফানিদের দল সমুদ্র থেকে উঠে এলো। কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করলো না, কারণ তারাও এখন শান্তি চাইছিল। তাদের উদ্দেশ্য ছিল যে শুধু তাদের বাচ্চাদের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে পাওয়া, যা প্রত্যেক ফানি করে। এই দ্বীপে মানুষের হঠাৎ প্রবেশ তাদের একদম পছন্দ হয়নি, এই কারণে তারা প্রতি রাখতে আক্রমণ করত। কিন্তু এই কথা হেনরিকে কে বোঝাবে? সে তো এখনো নিজেকে এই দ্বীপের রাজা মনে করত। হেনরি লাইট হাউস থেকে বাইরে আসে হাতে বন্দুক নিয়ে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে এই প্রাণীগুলি লড়াই করতে চায় না, এরা শান্তি চায়। কিন্তু হেনরি কারো কথা শোনে না। সে চিৎকার করে এনেরিয়াসকে বলে ভেতরে চলে যাও। কিন্তু এই প্রথমবার ছিল যখন এনেরিয়াস তার কথা মানল না, কারণ এখন সে তার দাসী নয়, এখন সে শুধুমাত্র একজনের মা যে তার বাচ্চাদের জন্য দাঁড়িয়েছিল। হেনরি ভেতর থেকে দুর্বল অনুভব করতে শুরু করলো, কারণ এখন কেউ তার আদেশ মানছিল না। রাগে সে লাইট হাউসের দিকে পা বাড়ালো। ডেভিডের মনে হলো হয়তো হেনরি এখন বুঝতে পেরেছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো গোলাম হয়ে বাঁচতে চায় না। কিন্তু হেনরি একজন বিচক্ষণ মানুষ ছিল না। যে সে লাইট হাউসে পৌঁছালো সে সিগন্যাল গান দিয়ে একটি ফ্লোয়ার ছুড়লো যা সরাসরি একটি ছোট প্রাণীর বাচ্চাকে আঘাত করলো। সে বাচ্চাটির সাথে সাথেই মারা গেল। সব প্রাণী ভয়ে পালিয়ে গেল এবং এনেরিয়াস ও ডেভিডের উপর থেকে তার পুরো বিশ্বাস হারিয়ে ফেললো। রাগে পাগল ডেভিড সাথে সাথে লাইট হাউসের দিকে দৌড়ে গেল এবং হেনরির সাথে ধাক্কা খেলো। তার সাথে সাথে লড়াই করতে শুরু করলো। কেন করলে তুমি এসব? এই লোকগুলো তো শুধু শান্তি চেয়েছিল। কিন্তু হেনরি এত হিংস্র হয়ে গিয়েছিল যে সে ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। হাতে কুড়াল নিয়ে সে যে ডেভিডের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ডেভিড তাকে তার আসল নাম ধরে ডাকলো, রবার্ট। এটা শুনে হেনরির সঙ্গে সঙ্গে থেমে গেল। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিল না। এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থা প্রায় ভেঙে গিয়েছিল। একাকিত্ব আর স্ত্রীর মৃত্যু এবং গভীর বিষণ্ণতায় এসব তাকে এমন বানিয়ে দিয়েছিল। সে আসলে কোনো হত্যাকারী ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। সে প্রাণীগুলো কখনো লড়াই করতে চায়নি, তারা শুধু শান্তি চেয়েছিল। হেনরি তাদের মেরেছিল শুধু নিজেকে ক্ষমতাশীল দেখানোর জন্য। এবং এখন হেনরি তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে নিজেকে সেই প্রাণীগুলোর সামনে আত্মসমর্পণ করে দিল এবং কিছুক্ষণের মধ্যে তারা তাকে মেরে ফেললো। আর ডেভিডও তাদের এই ভুল বোঝাবুঝি ঠিক করলো না। সে চুপচাপ বারান্দায় গেল এবং দাঁড়িয়ে রইল কিছু না বলে, কারণ এখন সেও এই দ্বীপ ছেড়ে যেতে চায় না, ঠিক হেনরির মতো। এ সময় এনেরিয়াসও তার পরিবারের সাথে খুশি ছিল, কিন্তু শেষটা ছিল নির্দয়। কারণ আমরা দেখি একজন ক্যাপ্টেন ও তার সাথে কয়েকজন ক্রু মেম্বার ডেভিডকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ডেভিড বারান্দা গিয়ে দেখে সমুদ্রে বেশ কয়েকটি জাহাজ, অর্থাৎ এখানে এখন শহর গড়ে উঠবে যা সে প্রাণীদের জন্য অভিশাপ হবে। এভাবেই